তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে কোশ্চেনটি আমি আপলোড করেছিলাম সেই কোশ্চেনের উত্তরগুলি কীরকম হবে সেগুলো আমি আলোচনা করছি। দেখো, প্রথম কোশ্চেন যেটি ছিল সেটি ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আমরা জানি যে সংখ্যায়, যে আবৃত দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিকটি শুরু হয় তাকে বলা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখানে যেগুলো আছে দেখো, এই চারটি অপশনের মধ্যে একমাত্র বি অপশনটাতে 0.1.5 পৌনপুনি, দেখো দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিকটি শুরু হয়ে যায়, তাহলে এটা হলো উত্তর। নেক্সট দুইয়ের কোশ্চেন, এটা হলো একের কোশ্চেনের অ্যান্সার বি। দুইয়ের কোশ্চেনে দেখো বলেছে 25%কে ভগ্নাংশে প্রকাশ করলে হবে। তাহলে 25%কে ভগ্নাংশে প্রকাশ করলে এরকম হয়, সমান 25-এর 100 কাটাকাটি করে দেবো, 25 4 100, তাহলে এটা হলো 1-এর 4। এটা দেখো তোমাদের যে উত্তর দেওয়া আছে সেটা সি হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে লুডোর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ। তোমরা জানো যে লুডোর ছক্কা কি হয়, দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব সমান হয়, এরকম দেখতে হয়, একটা দেখবে সব দিকটাই সমান হবে, তাহলে এটাকে কি বলা হয়, ঘনক বলা হয়। তাহলে এটা হলো ঘনক আকৃতির বস্তুর উদাহরণ, তাহলে এটা উত্তর হলো ঘনক। তাহলে তিনেরটা উত্তর হলো সি, ঘনক। নেক্সট দেখো চারেরটা বলছে দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়। দুটো বিন্দু ধরে যে কোনো আছে, কতগুলো বক্ররেখা আঁকা যাবে। ধরো একটা বক্ররেখা, একটা বক্ররেখা, একটা বক্ররেখা, একটা বক্ররেখা, এইভাবে কি অসংখ্য বক্ররেখা আঁকা যাবে। তাহলে এটা উত্তর হবে কি অসংখ্য। তাহলে এটা উত্তর হলো এ, অসংখ্য। এই দেখো অসংখ্য আঁকা যাবে, আবার আঁকতে পারবো আমি, এইভাবে ধরো আঁকলাম, অসংখ্য আঁকা যাবে। নেক্সট কোশ্চেন, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি। চতুর্ভুজের আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে এটা উত্তর হলো 360 ডিগ্রি, সি। এবার আমরা এটা আমার এমসিকিউ গুলো আলোচনা হয়ে গেল। এবার আমি চলে আসছি তোমার 1 নম্বরের কোশ্চেনে। 2-এর কোশ্চেন 1 বলছে -15 এর পরম মান কত। দেখো সবসময় আমরা জানি যে পরম মান কি হয়, পরম মান হচ্ছে ধনাত্মক। সেই ঋণাত্মক সংখ্যারও পরম মান ধনাত্মক, আর ধনাত্মক সংখ্যারও পরম মান হচ্ছে ধনাত্মক। তাহলে এটা হবে শুধু 15 বা +15। -15 পরম মান হচ্ছে +15 বা শুধু 15 লিখলেই হবে। রশ্মির প্রান্তবিন্দু কটি। রশ্মির প্রান্তবিন্দু দেখো, রশ্মি মান হচ্ছে একটা দিকে এরকম ভাবে বসে থাকে, তাহলে একটাই প্রান্তবিন্দু থাকে, তাহলে এর প্রান্তবিন্দু হচ্ছে একটি। রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। নেক্সট কোশ্চেন বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত। একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। তো এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এটা 5 সেমি 5 সেমি 5 সেমি। তাহলে কি হবে, পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগ ধারগুলোর যোগফল। তাহলে 5 + 5 + 5 সেমি ইকুয়াল টু হচ্ছে 15 সেমি। এটা হলো উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 0.39 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.39 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.39। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে যে 3 এবং 9 দুটোর মাথায় কিন্তু আবৃত দশমিক আছে, তাহলে এটা কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার এটাকে করতে গেলে কি করতে হবে, প্রথমে সংখ্যাটি লিখে দিলাম, উপরে লব হয়ে গেল, দশমিক বিন্দু বাদ দিয়ে যেটি সংখ্যাটি সেটি হলো লব। হরে কি হবে, যটি মাথায় আবৃত দশমিক আছে তটি 9 বসবে, তাহলে দুটো 9 বসবে। এবার কাটাকাটি হয়ে গেল, দেখো 3 দিয়ে কাটবো, 3 × 39 আর হচ্ছে 3 × 33 = 99, তাহলে হয়ে গেল 13-33। এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট বলেছে যে বিপরীত রাশিটি লিখো। -125 টাকা ক্ষতি। দেখো এখানে একটা কথা আমি বলে নিই যে বিপরীত রাশি যখন করতে যাবে তখন কিন্তু দুভাবে আমরা বিপরীত রাশি করতে পারি। 1 নম্বর হচ্ছে যে আমরা রাশিটা যে চিহ্ন আছে সেটাকে শুধুমাত্র চিহ্নটাকে পরিবর্তন করব, তাহলে বিপরীত রাশি হয়ে যাবে। অথবা রাশিটা যে প্রকৃতি, অর্থাৎ রাশিটা যে লাভ বা ক্ষতি এ ধরনের যে বিষয়গুলো আছে সেটাকে বিপরীত করেও আমরা করতে পারি, কিন্তু মনে রাখবে যে কোনো একটা পরিবর্তন করতে হবে, দুটোই পরিবর্তন করলে কিন্তু সেই জায়গায় ঘুরে আসবে। সুতরাং একটা যেমন পরিবর্তন করবো, দেখো তাহলে -125 টাকা ক্ষতির বিপরীত আছে, তাহলে -125 টাকা ক্ষতির বিপরীত রাশি কি হবে, 125 টাকা লাভ করে দিলাম আমি। এটা হতে পারে। অথবা এটা উত্তর করতে পারো, অথবা দেখো এটা আমি কি করলাম, রাশিটার প্রকৃতি চেঞ্জ করলাম, ক্ষতির জায়গায় লাভ করলাম। অথবা এখানে মাইনাস আছে, এটা প্লাস করে দেবো, তখন এটা ক্ষতিটা ক্ষতি থেকে যাবে, তাহলে 125 টাকা ক্ষতি। এটাও হতে পারে, 125 টাকা
ক্ষতি, মাইনাস 125 টাকা ক্ষতি ছিল তাহলে প্লাস 125 টাকা ক্ষতি, মানে শুধু 125 টাকা, তাহলে যে কোনো একটা কিন্তু পরিবর্তন করবো, তাহলে এটা উত্তর হয়ে গেল। এবার আমরা চলে আসছি 3-এর কোশ্চেন গুলোতে। দেখো 3-এর কোশ্চেন গুলো কি আছে বলছি। প্রথম কোশ্চেন বলেছে যোগফল নির্ণয় করো। বীজগণিত তোমাদের জনার্দন স্যার করাচ্ছেন। দেখো বলেছে যোগফল নির্ণয় করো, তাহলে নির্ণয় যোগফল লিখে দিচ্ছি আমি। নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল কি হবে, সবগুলো যোগ করতে হবে। প্লাস 20 প্লাস অফ -9 প্লাস অফ -6 প্লাস 4। তো আমরা সবসময় কি করি, এদিক থেকে অপারেশনটা করে আসি ডান দিক থেকে। তাহলে দেখো এখানে +20 +9 এটা রেখে দিলাম আমি। এবার এই দুটো তো করছি আমি যোগটা, এই দুটো যোগ যখন আমরা করব, দেখো আমাদের নিয়ম হচ্ছে যে যখন দেখতে হবে যে দুটো রাশির মধ্যে কার মান, দুটো সংখ্যার মধ্যে কার পরম মান বেশি, তাহলে -6 + 4, 6 পরম মান বেশি, তাহলে সেইটার চিহ্ন চিহ্ন হলো মাইনাস হয়ে গেল। আরেকটা জিনিস করতে হয় কি, সেটা হচ্ছে যে এইটার চিহ্ন দিয়ে দিলাম আমি। আরেকটা হচ্ছে যে এই দুটোর মধ্যে যে তখন বিয়োগ হয়ে যায়, যেহেতু বিপরীত চিহ্ন আছে, তাহলে এটা মাইনাস অফ কি হয়ে যাবে, -6 - 4, এটা হয়ে যাবে আমার পরম মান। এখানে তো একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা এরকম ভাবে হয়ে গেল। যে রাশিটার মান, যে সংখ্যাটার মান বেশি পরম মান, সেটা চিহ্ন চিহ্ন হবে এবং তাদের পরম মানের বিয়োগ হবে বিপরীত চিহ্ন থাকলে, তাই হয়ে গেল। আর সেম চিহ্ন থাকলে কি হবে, সেই চিহ্নটাই চিহ্ন হবে আর তাদের পরম মানের যোগ হবে, তাহলে বিয়োগ হলো পরম মানের। এবারে কথা হলো +20 -9, আর এখানে কত হয়ে গেল, তাহলে প্লাস অফ -2 হয়ে গেল। এবার দেখো আবার এই দুটো রাশির মধ্যে আমাকে যোগ করতে হবে, সেম চিহ্ন আছে মাইনাস দুটোই, তাহলে কি হবে, সেম তাদের চিহ্ন চিহ্ন হয়ে গেল। আর যেহেতু একই চিহ্ন আছে তাহলে তাহলে কি হবে, পরম মানের যোগ হবে, তাহলে পরম মানের যোগ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল +20 প্লাস হচ্ছে -11। এবার দেখো শেষ অংশ যেটা, দুটো কি আছে, বিপরীত রাশি আছে, বিপরীত চিহ্ন যুক্ত রাশি আছে, তাহলে কি বড়টা চিহ্ন চিহ্ন হবে, এটা 20 এটা 11, তাহলে কোনটা বড়, এটা বড়, তাহলে চিহ্ন চিহ্ন হলো, আর কি হবে, পরম মানের বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার +9 বা শুধু 9 লিখলেও হবে, তাহলে এটা আমার হয়ে গেল অ্যান্সার। নেক্সট আমার সরল করতে বলেছে। সরল কি বলেছে, -5 প্লাস অফ -7 বিপরীত রাশি, আরেকটা আছে -5 তো এখানে দেখো -5 রাখলাম আমি, আর এটা প্লাস অফ -7 বিপরীত রাশি, -7 বিপরীত রাশি কত হয়, +7। আর এটাকে যখন আমি মাইনাসটাকে প্লাস করবো তখন কি লিখবো, প্লাস অফ -5 এর বিপরীত রাশি, তাহলে -5 এর বিপরীত রাশি কত হয়, একবার লিখতে পারো -5 এর বিপরীত রাশি। এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, নিয়ম অনুযায়ী এখানে -5 থাকলো, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে +7, এটা হয়ে গেল -5 এর বিপরীত রাশি কত হবে, +5। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, এই দুটোকে আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে সুবিধা হবে আমাদের, তাহলে -5 প্লাস অফ -5 +5, এটা হচ্ছে +7। এবার দেখো বিনিময় নিয়ম অনুযায়ী আমরা করতে পারি, এটা এখানে নিয়ে আসতে পারি। তো এই জায়গা থেকে আমরা দেখো একটা জিনিস করতে পারি যে +5 -5 কত হয়, যত তোমার লাভ ততই ক্ষতি হয়ে গেল, কারণ 0 হয়ে গেল, 0 + 7 মানে এটা হয়ে গেল শুধুমাত্র +7, এটা অ্যান্সার। নেক্সট দেখো যে বড় প্রশ্নগুলো আছে, 4, 8, 10, 12 দ্বারা বিভাগের জন্য একটি সংখ্যা নির্ণয় করে 300 এবং 500 এর মধ্যে থাকবে 4 এর তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে তাহলে লসাগু নিয়ে নিতে হবে। বিভাজ্য হলো 6, 8, 10, 12, তাহলে 6, 8, 10, 12 এদিন আমি লসাগু নিয়ে নেব। তাহলে লসাগু নিলে কত হবে, প্রথমে দেখো লসাগু 2, প্রথমে খাওয়া হবে 2, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার দেখো 2 যাবে, 3 থাকলো, 2 2 4, 2 3 6, এবার দেখো 3 যাবে, 3 1 3, 2 5 1, তাহলে লসাগু কত হবে, লসাগু ইকুয়াল টু
তাহলে গুণ করবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5, 2 গুণিত 4, 4 3 12, 12 দুগুণে 24, 24 5 হচ্ছে 120। আবার দেখে নিচ্ছি আমি, 2 গুণিত 4, 4 3 12, 12 দুগুণে 24 5 120। বেশ, এবার আমার কাজ হচ্ছে 300 এবং 500 মধ্যবর্তী থাকবে। তাহলে এবার এটা আমার ভাগ করে দেখতে হবে 300 এবং 500 মধ্যে কারা আছে সেগুলো দেখতে হবে। তো দেখো 300, তাহলে 120 ইন্টু, এবার আমার গুণিতক করতে হবে 120, তাহলে 120 ইন্টু 1 সমান 120, 120 ইন্টু 2 সমান হচ্ছে 240, 120 ইন্টু 3 সমান হচ্ছে 360, 120 ইন্টু 4, 4 সমান 480, 120 ইন্টু 5 সমান হচ্ছে 600। তাহলে দেখো এখানে 300 এবং 500 মধ্যে আছে দুটো, এই সংখ্যা দুটো 300 এবং 500 মধ্যবর্তী, 300 এবং 500 এর মধ্যবর্তী। তাহলে 300 এবং 500 মধ্যে কি আছে? এই দুটো সংখ্যায় আছে। অতএব তোমাকে একটি যে কোনো সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে তুমি এখন যে কোনো একটা বলতে পারো 360 অথবা 480, যে কোনো একটা উদাহরণ একটা বললেই হবে। অতএব নির্ণয় সংখ্যা, একটি সংখ্যা নির্ণয় করছে 300, কত বলতে পারো 360 অথবা 480, দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে। বেশ, নেক্সট কোশ্চেন আমরা দেখো চলে আসছি। নেক্সট কোশ্চেন দেখো আমরা চলে আসছি, যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে বিয়ের কোশ্চেন। কি বলা হয়েছে? বলা হয়েছে যে ধুতি, শাড়ি এবং সবচেয়ে বেশি, দেখো আমি যখন লসাগু পড়েছি তখন বলা হয় যে সবচেয়ে বেশি কথাটা থাকলে আমার কিন্তু গসাগু করতে হবে। তাহলে আমরা গসাগু নির্ণয় করবো। 4 বি কি বলেছে? 1071টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। তাহলে গসাগু করে নেবো। তাহলে 357 আর কত আছে? 595। তোমরা যে কোনো প্রক্রিয়া করতে পারো, আমি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দিচ্ছি, কারণ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে সবচেয়ে সহজ হবে। তাহলে 357 এককে 357, 357 এবার বিয়োগ করি, 7 15 8, 6 3 238 হলো। এবার এটা আমাকে আরো একবার লাগাও, 238 ভাগ করো আরেকবার, তাহলে এটা পড়ে থাকলো 119। ভাগ প্রক্রিয়া সাহায্য করছি, পরে এটা আবার এখানে ভাজ্য হয়ে যাচ্ছে 238, এটা হয়ে গেল। এবার আরো কত আছে? 1071। তাহলে 119কে আবার 1071 দিয়ে ভাগ করতে হবে। দেখো 9 দিয়ে দাও, 9 দিয়ে খেয়ে যাবে। 9 81 খাতাকে 8, 9কে 9, 9 আর 17 7 থেকে 9কে 9কে 10, তাহলে 9। তাহলে দেখো শেষে যখন মিলে গেল ভাগটা, সেই অবস্থায় যেটা ভাজক থাকবে সেটাই হবে গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান এখানে কত হলো? 119। অতএব সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে ভাগ করা যাবে? 119টি পরিবারে। অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের যেটা দিয়েছে এটা একটা কোশ্চেন, শতকরা অধ্যায়টা আমি করিয়েছি তোমাদের, ভালো করে একবার দেখে নেবে। যদি কোনো সমস্যা থাকে আমি আরো একবার বলে দিচ্ছি। 70% তামা আছে, বাকিটা দস্তা আছে, তাহলে 20 কিগ্রা পিতল কত কিগ্রা দস্তা লাগবে। ঠিক আছে, চলো তাহলে মোট তামা, মোট পিতলের পরিমাণ কত? মোট পিতলের পরিমাণ সমান হচ্ছে কত বলা আছে? 20 কিগ্রা, তাই তো? 20 কিলোগ্রাম, 20 কিলোগ্রামে বলেছে 70% তামা আছে, বাকিটা দস্তা আছে। তাহলে তামা আছে কত? তামা আছে 20 ইন্টু 70%, 70% মানে হচ্ছে কত? 20 ইন্টু 70-এর 100, শতকরা মানে 100 দিয়ে ভাগ হয়। কাটাকাটি করছে, দেখো একটা শূন্য, একটা এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 7 দুগুণে 14,
বাকিটা 10টা আছে, অতএব 10টা লাগবে কত, অতএব 10টা লাগবে। তাহলে 20 কিলোমিটার হচ্ছে 20 কিগ্রা হচ্ছে মোট, তার থেকে 14 কিগ্রা লেগে গেল তামা, তাহলে বাকিটাই লাগবে 10টা, ইকুয়াল টু হচ্ছে 6 কিগ্রা। এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দিয়েছে তোমাদের টেলিমার্ক তথ্য সাজানো বিচার। তোমরা এটা আগেই, আমি যারা এখনো পর্যন্ত ঠিকমতো করোনি, অধ্যায় 13 তথ্য সাজানো বিচার ভিডিওটি এবার দেখে নিও। এটা কি করবো আমরা, টেলিমার্ক দিয়ে আমরা সাজিয়ে লিখতে হবে আর পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। তাহলে লিখে দেবো যে পরিসংখ্যা বিভাজন ছকটি নিম্নরূপ, পরিসংখ্যা বিভাজন ছকটি নিম্নরূপ। কি করব আমরা, একদিকে লিখবো যে প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নম্বর সব করব, তারপর হচ্ছে টেলিমার্ক, আর তারপরে লিখবো ছাত্র সংখ্যা। এবার আমরা ছক করে নেবো। দেখো এখানে আমার সব থেকে কম নাম্বার পেয়েছে কত, সবচেয়ে কম পেয়েছে 1 আর সবচেয়ে বেশি পেয়েছে 15। তাহলে আমরা এভাবে সাজিয়ে সাজিয়ে লিখবো। তাহলে প্রাপ্ত নম্বর 1 থেকে শুরু করব, এভাবে করবো 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে লাগবে। তোমার 15টা লাগবে, আপনার করতে হবে 11 12 13। এখানে ঘরগুলো একটু ঠিক হলো না, একটু সাইজ ঠিক করে, একটু ছকটা ঠিক করে নিতে হবে। 13 14 আর 15। তো দেখো এখানে নিচে আমি করে দিয়েছি এভাবে 14 15। যাই হোক, এবার দেখো কত আছে। তাহলে প্রথমে শূন্য নেই, 1 থেকে পাচ্ছে আমার একটা 1 কত পেয়েছে, দেখো 1 কতজন পেয়েছে, এখানে আমরা দেখতে হবে কতজন পাচ্ছে। 1 পাচ্ছে, তাই একজনই পেয়েছে, তাহলে একটা টেলিমার্ক দিলাম। এখানে ছাত্র সংখ্যা হচ্ছে 1, সরি এখানে 1 নাম্বার পেয়েছে একজন, তাহলে একটা টেলিমার্ক হলো, এখানটা হবে 1-এর ঘরে হবে একটি পেয়েছি, তাহলে 1 হলো ছাত্র সংখ্যা। নেক্সট হচ্ছে কত, 2 দেখো পেয়েছে 2 জন, তাহলে দুটো দাগ নিলাম, টেলিমার্ক এইভাবে লেখা হয়। 3 পেয়েছে, দেখো 3 কেউ পায়নি, তাহলে এখানে কেউ পায়নি, তাহলে এখানে শূন্য হবে, কেউ নেই। 4 পেয়েছে, দেখো কেউ 4ও কেউ পায়নি। 2 পেয়েছে 2 জন, 3 পায়নি কেউ। 4 পেয়েছে, দেখো কোনো 4 নাম্বার, কেউ পায়নি এখানে, তাহলে এখানে 4 আমরা লিখবো না, তাহলে এটা শূন্য হয়ে গেল। 5 দেখো কতজন পেয়েছে, এখান থেকে আমরা দেখতে হবে ছকটা কোড থেকে। 5 দেখো পেয়েছে 2 জন, তাহলে 5-এ আমার দুটো দাঁড়িয়ে হবে, এখানে 2 জন হয়ে গেল। নেক্সট হচ্ছে 6 দেখো 2 জন পেয়েছে, তাহলে দুটো এরকম ভাবে দাগ হলো টেলিমার্ক। 7 পেয়েছে, দেখো কতজন পায়নি, তাহলে 7 0 পেয়েছে। 8 পেয়েছে, দেখো 4 জন, তাহলে 4টে দাঁড়িয়ে হবে 1 2 3 4, এখানে হলো 4। 9 পেয়েছে, দেখো 4 জন, এখানেও 4, 1 2 3 4, এখানে 4 হলো। 10 পেয়েছে, দেখো 3 জন, তাহলে এখানে 3টে দাগ, 1 2 3, এখানে 3 লিখলাম। 11 দেখো কেউ পায়নি, তাহলে 11 পেয়েছে 0 জন। 12 পেয়েছে 1 জন, মানে একটি দাগ হলো, এখানে 1 লিখলাম। 13 পেয়েছে কেউ পায়নি, তাহলে এখানে 0। 14 পেয়েছে, দেখো কেউ পায়নি, 0। আর 15 পেয়েছে, দেখো 1 জন, তাহলে একটা দাগ দিলাম, এখানে দিলাম 1। তাহলে এভাবে আমার টেলিমার্ক দিয়ে সাজানো হয়ে গেল। আর এখানে হয়ে গেল ছাত্র সংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা। ছাত্র সংখ্যা যেটা, এটা লিখে দিতে পারো ব্র্যাকেটে, যে এটাই হচ্ছে পরিসংখ্যা। এভাবে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করলাম। আর তোমরা আগেই তথ্য সাজানো বিচার অধ্যায়টিতে শিখেছো ভালোভাবে। যদি অসুবিধা থাকে একবার ওই অধ্যায়ের ভিডিওটি একবার দেখে নিও, তাহলে পরিষ্কার হয়ে যাবে। বেশ, নেক্সট আমরা চলে আসছি
নেক্সট আমরা চলে আসছে, দেখো যে 4-এর ইটা, এটা তোমার আপনি দশমিক সংখ্যার একটি অঙ্ক, সামান্য মানুষের প্রকাশ করতে পারে কত 3.378, 8-এর মাথায় 15 কাছে। এটা দুটো ভাবে করা যায়, আমি আগে শিখেছি। তাহলে প্রথমে দেখো 3টাকে আমি লিখে দিতে পারি যেহেতু পূর্ণ আছে। এবার আমি শুধুমাত্র এনসিটুকু করছি, তাহলে সুবিধা হবে হিসেবে পয়েন্ট। তাহলে এখানে আমার দেখো এখানে এটা কত লিখতে পারি, একবারে আমি করে দিচ্ছি। দেখো কত হবে, এটা এইভাবে করে দিই, সব থেকে বেস্ট। এই প্লাসও লেখা দরকার নেই, 3 থাকলো, পূর্ণ থেকে গেল আমার। আর 378 থাকলো পরে, তার থেকে আবৃত দশমিক নেই কালের মাথায় 37, তার থেকে 9 একটি মাথায় 15 আছে, আর বাকি দুটো শূন্য দিতে হবে। এবার এটা আমার বিয়োগ করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে কত কি আসছে। তাহলে 7 আর 8 1 হলো, 3 আছে 7 4, তাহলে 341/900। এবার এটাকে দেখতে হবে, যদি কাটাকাটি যায় যাবে, না হলে যদি না যায় তাহলে কিছু করার নেই। 3 দিয়ে দেখো যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট তোমাদের 5-এর কয়ের কোশ্চেন যেটি বলেছে, চাঁদার সাহায্যে 270 ডিগ্রি কোণ অঙ্কন করো। যেহেতু আমার কাছে এখন চাঁদা নেই, এটা আমি তোমাদের দেখাতে পারছি না, তোমাদের জনার্দন স্যার পরের যে চ্যাপ্টারটি আছে জ্যামিতিক উপকরণ সহযোগে বিভিন্ন চিত্রের ধারণা, সেখানে উনি বুঝিয়ে দেবেন এটা। আর শেষের কোশ্চেনগুলো 5-এর যেগুলো আছে, চিত্রসহ সংজ্ঞা লেখো, ভালো কোশ্চেন, এগুলো আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথম বলেছে বর্গক্ষেত্র, চিত্রসহ সংজ্ঞা লেখো। মানে চিত্রসহ সংজ্ঞা লেখো কি, মানে ছবিটা আঁকতে হবে এবং কাকে বলে লিখতে হবে। তো বর্গক্ষেত্র তাহলে আমাকে একটা লিখে নিতে হবে, কিরকম হয়, এরকম ভাবে একটু পাশে ছবি এঁকে নেবে, 4টে বাহু সমান হবে অবশ্যই, 4 দিক সমান হবে, এবং কি হবে প্রতিটা কোণ হবে সমকোণ। তাহলে আমার ছবিটা একটু স্পষ্ট হয়েছে, তা আমি নাম দিয়ে দিলাম ABCD, হাতে করে আঁকলাম বলে লিখে দিলাম 4টে বাহু সমান। তাহলে কাকে বলে এবার লিখতে হবে, তাহলে দেখো যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই 4টে বাহু সমান হবে, আরেকটা জিনিস হবে, প্রতিটা যে কোণ, এই কোণগুলো কিন্তু সব হবে 90 ডিগ্রি। রম্বস তোমরা পড়বে, রম্বসে কিন্তু 4টি বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নাও হতে পারে। রম্বস সাথে বর্গক্ষেত্রের এটাই পার্থক্য, যে 4টি বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমকোণ নাও হতে পারে। তাহলে এই হলো বর্গক্ষেত্র। নেক্সট তারা বলে সামান্তরিক। সামান্তরিক দেওয়ার কথাটা এসছে সমান্তরাল থেকে। সমান্তরাল তোমরা জানো প্যারালাল বলা হয় ইংরেজিতে। সামান্তরিক কিরকম হবে, ছবিটা এরকম হবে, এটা নাম দিয়ে ধরো, এটা ABCD, এটা সমান্তরাল থেকে কথাটা এসে, সুতরাং সমান্তরাল উল্লেখ হয়ে যাবে। তাহলে দেখো যে এটা লিখে দেবে, এটা লিখলে আর সাথে লিখে দেওয়া চিত্রে ABCD একটি বর্গক্ষেত্র, এই কথাটা লিখে দেবে। এবার দেখো যে চতুর্ভুজের, কাকে বলা হয় লিখতে হবে, যে চতুর্ভুজের বিপরীত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। চিত্রে ABCD একটি সামান্তরিক। দেখো এখানে ছবি এঁকেছি আমি একটা, ABCD, AB সমান্তরাল CD আর AD সমান্তরাল BC। এখানে লিখে দিতে পারো যার AB সমান্তরাল CD এবং AD সমান্তরাল হচ্ছে AD সমান্তরাল BC। এটা হলো একটা ডেফিনেশন। আরেকটা ডেফিনেশনও তোমাদের বলা যায় সামান্তরিকের ক্ষেত্রে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। যদি একজোড়া বলো তাহলে কিন্তু বলতে হবে সমান এবং সমান্তরাল, সেভাবে কিন্তু ডেফিনেশনটা দেওয়া যায়। আর নেক্সট যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা কি, এখানে আমি এটা করে দিচ্ছি। সমবিন্দু সরলরেখা হচ্ছে যে একটা বিন্দুতে যদি অনেকগুলো সরলরেখা যায়, তাহলে সেই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা। ধরো একটা বিন্দু দিয়ে গেছে, এই যে ধরো এখানে একটা বিন্দু আছে, তাহলে কি বলবো,
যে যে সমস্ত সরলরেখা একই বিন্দু দিয়ে যায় তাদের সমবিন্দু সরলরেখা বলে। সমবিন্দু মানে একই বিন্দু, তাহলে এখানে কিন্তু সমান কিন্তু নয়। এখানে ধরো এই যে বি আমি বললাম, এবি বললাম, ধরো এটা বললাম সিডি, এটা বললাম ইএফ, এটা বললাম জিএইচ। দেখো চিত্রে এবি, সিডি, ইএফ ও জিএইচ সমবিন্দু সরলরেখা। আগেরটা সরলরেখা, কারণ উহারা প্রত্যেকেই কোন বিন্দু দিয়ে গেছে? ও বিন্দু দিয়ে যায়। তোমাদের যেখানে রশ্মি রেখাংশ বিন্দু বিষয়ক বিশেষ ধারণা সেই অধ্যায়ে আমরা আলোচনা করেছি, সেখানেও পেয়ে যাবে, অথবা ওই চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, তাহলে হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তর করে দেবো। আশা করছি অসুবিধা হবে না। ধন্যবাদ।